আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্ন অন। আজকে আমরা আপনাদের সাথে যা কথা ছিল ইংলিশ গ্রামার সিরিজ শুরু করতে যাচ্ছি। এই সিরিজটি যে শুধু ইংলিশ সেকেন্ড পেপার হিসেবে ক্লাস 9-10 স্টুডেন্টদের জন্যই শুধু প্রযোজ্য বা অনলি ফর কম্পিটিটিভ এক্সাম স্টুডেন্টদের জন্য জরুরি তা না, এটা ফর অল। এই সিরিজটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কোনো স্টুডেন্ট যে কিনা ইংলিশে স্পোকেন বা ইংলিশ রাইটিং স্কিল ইমপ্রুভ করতে চায় তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সবার জন্যই এটা খুব ইউজফুল একটা সিরিজ হতে চলেছে। আজকে টপিকে চলে যাই। আমাদের আজকের টপিক হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। তো একটা সেন্টেন্সের মূলত কমপ্লিট একটা ভার্ব আনতে হলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো ভার্ব বা ক্রিয়া। এই একটা জিনিস এটা না থাকলে একটা সেন্টেন্সের পুরো অর্থ প্রকাশ পায় না। এটা থাকতেই হবে, মানে এটা নেসেসারি বা কম্পালসারি, এটা বাধ্যতামূলক, ভার্ব থাকতেই হবে। একটা শুধু ভার্ব দিয়েও একটা পুরো সেন্টেন্সের অর্থ বহন করা যায়। কেমন? যেমন দেখি আমরা স্ক্রিনে, রিড অর্থ পড়ো, বা আমি যদি বলি গো অর্থ যাও, বা স্লিপ ঘুমাও, সি দেখো। তো এই যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা শব্দই কিন্তু ভার্ব, কিন্তু এই শব্দ শুধু সিঙ্গেল ওয়াইজ আমরা যখন ইউজ করছি এটা কিন্তু পুরো একটা অর্থই বহন করছে। যে আমি কাউকে বলছি যে যাও বা পড়ো বা ঘুমাও, তখন কিন্তু এটা একটা পুরো সেন্টেন্সের স্ট্রাকচারও মেনটেন করছে শুধুমাত্র একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে। তো এগুলোকে আমরা বলতে পারি যে সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স। ওকে, এখানে একটা বিষয় লক্ষণীয় যে এই যে ওয়ার্ডগুলো আমি বললাম যেটা সেন্টেন্সের আকার ধারণ করেছে, সেগুলোর শুরুতে কিন্তু আমার সাবজেক্ট আছে। একটা সেন্টেন্স হতে হলে আমরা সবসময় গদবাঁধা নিয়মে জানি, কিছু স্ট্রাকচার ফলো করি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এটসেট্রা এটসেট্রা। তো এখানেও সাবজেক্ট আছে, সাবজেক্টের স্থলে ইউ আছে যেটা অমিটেড আকারে আছে, অর্থাৎ উজ্জ্ব হয়ে আছে, সেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। আমি স্পিকার, আমি কাউকে কমান্ড করছি, কাউকে কিছু করতে বলছি, অর্থাৎ পড়তে বলছি বা ঘুমাতে বলছি। কাকে বলছি? দ্য পারসন ইজ স্পোকেন টু, যার সাথে আমি কথা বলছি, দ্যাট পারসন হচ্ছে তুমি বা ইউ। সো এই ইউটা এখানে উজ্জ্ব আছে। এই ইউটাকে বাদ দিলে শুধু রিড বা গো বা স্লিপ এগুলোও কিন্তু সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স প্রত্যেকটা। ওকে, এবার আমরা সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স থেকে আমরা একাধিক শব্দ দ্বারা গঠিত সেন্টেন্সে ঢুকতে যাচ্ছি। তো স্ক্রিনে দেখো, ঝিল রিডস, এটা দুইটা শব্দ দিয়ে গঠিত সেন্টেন্স। এটাও পরিপূর্ণ অর্থ বহন করছে। কিভাবে? এটা অর্থ দাঁড়ায় ঝিল পড়ে, তাই না? তাহলে এই সেন্টেন্সের মধ্যে দেখো ভার্বকে কেন্দ্র করে আমরা কিন্তু সবকিছু বের করব। কিভাবে? ভার্ব অর্থাৎ অ্যাকশন, এই অ্যাকশনটা প্লে করছে কে? হু অ্যাক্টস, ঝিল অ্যাক্টস, মানে ঝিল কাজটা করছে, ঝিল পড়ছে। তাহলে ঝিল হচ্ছে আমার এই বাক্যের সাবজেক্ট। ওকে, এখন মনে প্রশ্ন আসতেই পারে, যদিও ওইটা নিজে থেকেই পরিপূর্ণ অর্থ বহন করে, তারপরও কেউ যদি আস্ক করে যে হোয়াট ডাজ ঝিল রিড, মানে ঝিল কি পড়ে, তাই না? তাহলে এটার উত্তরে কি আসবে? এটার উত্তরে হয়তো আসতে পারে ঝিল রিডস এ বুক, ঝিল একটা বই পড়ে। তাহলে এখানে দেখো যে ভার্বকে কোয়েশ্চেন করে যে অ্যান্সার পাওয়া যাচ্ছে, অর্থাৎ যে ঝিল কি পড়ছে, এই কি এর উত্তরে যেটা আসছে সেটা হচ্ছে বুক। এই বুকটা হচ্ছে আমার সেন্টেন্সের কমপ্লিমেন্ট বা অবজেক্ট। তাহলে ঝিল রিডস বুক, ঝিল কি পড়ে? ঝিল বই পড়ে। তাহলে এই বইটা হচ্ছে আমাদের সেন্টেন্সের অবজেক্ট, অথবা এটাকে কমপ্লিমেন্টও বলা যেতে পারে। কেন? কারণ এখানে এ বুক, এই কমপ্লিমেন্টটা ভার্বকে কমপ্লিট করছে। এ বুক এটা কিন্তু এক অর্থে আমাদের একটা ফ্রেজও বলা চলে, সেটা হচ্ছে নাউন ফ্রেজ। আমরা আসবো এই বিষয়গুলোতে আসবো। আবার এই যে কমপ্লিমেন্ট এ বুক, এর আগের সেন্টেন্সে কি এ বুক ছিল? একটু দেখো তো, যে ঝিল রিডস যখন বলেছিলাম ঝিল পড়ে, সেটা কিন্তু আমার সম্পূর্ণ অর্থ বহন করছিল। সো দ্যাট মিনস যে এভরি সেন্টেন্স ডাজন্ট নিড এ কমপ্লিমেন্ট। হ্যাঁ, প্রত্যেকটা সেন্টেন্স ডাজন্ট রিকোয়ার এ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট প্রত্যেকটা সেন্টেন্সে দরকার হয় না। ইটস নট কম্পালসারি লাইক ভার্ব সাবজেক্ট। হ্যাঁ, ওকে। আবার ভার্বের কি অথবা কাকে প্রশ্নের উত্তরে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। যেরকম ঝিল রিডস এই বুক, এই সেন্টেন্সে আমি যদি কোয়েশ্চেন করি হোয়াট ডাজ ঝিল রিড, ঝিল কি পড়ে? ঝিল বই পড়ে। এই বই উত্তরটা আসছে কি এর উত্তরে, তাই না? কি প্রশ্নের উত্তরে, তাহলে এটা আমার কমপ্লিমেন্ট। বা আমি যদি এখানে বলি যে ঝিল কল্ড হার ফ্রেন্ড টু রিড উইথ হার, ঝিল তার বান্ধবীকে ডেকেছে তার সাথে পড়ার জন্য। ওকে, তাহলে এখানে দেখো কল্ড ডেকেছে, তো কাকে ডেকেছে? হুম ডিড ঝিল কল, উত্তরে আসছে হার ফ্রেন্ড। তাহলে হুমের উত্তরে যে হার ফ্রেন্ড এসেছে এটাও কিন্তু কমপ্লিমেন্ট বা অবজেক্ট বলা যাবে। ওকে, আবার কমপ্লিমেন্টের আরেকটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্ট বা যে ওয়ার্ডটা সাবজেক্টকে কমপ্লিমেন্ট করে। কীরকম? যদি আমরা বলি যে দি বক্স ইজ এমটি, বক্সটি খালি,
ওকে, তাহলে দি বক্স আর এমটি এই দুটি শব্দের মধ্যে এমটি দ্য বক্স অর্থাৎ আমার সাবজেক্টকে কমপ্লিমেন্ট করছে যে বক্সটা কীরকম, বক্সটা এমটি, শূন্য, খালি, ভেতরে কিছু নেই। ওকে, তো এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে মাঝখানে দেখো যে ইজ শব্দটা আছে, বা আমরা আরেকটা সেন্টেন্স দেখতে পারি যে ধরো ম্যাথমেটিক্স ইজ ডিফিকাল্ট, গণিত একটু কঠিন, তাহলে এই যে ইজ দ্বারা যে সাবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্টকে অ্যাড করা হয়েছে, এই ইজটাকে আমরা কিন্তু তুলে দিয়ে প্রতিস্থাপন করে সেখানে সমান সমান চিহ্ন ইকুয়াল টু দিতে পারি। হ্যাঁ, কারণ সাবজেক্ট যা, সাবজেক্ট কমপ্লিমেন্টও তা, দুজনের পরিপূরক। ওকে, অর্থাৎ এই দুটোকে যে ভার্বটা এই সেন্টেন্সগুলোতে লিঙ্ক করছে, যুক্ত করছে, সেই ভার্বগুলোকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। ওকে, তো এই সকল বিষয় আমরা পরবর্তীতে বিশদ আলোচনা করব। এখন জাস্ট সেন্টেন্স স্ট্রাকচার যেহেতু বোঝাচ্ছি, এর সাথে রিলেটেড কিছু ভ্যালুয়েবল জিনিস যেগুলো না বললেই না সেগুলো বলে যাচ্ছি। ওকে, তাহলে কমপ্লিমেন্ট পার্ট আমরা বুঝতে পেরেছি। এবার চলো আমরা সেন্টেন্সটাকে একটু বড় করি। এতক্ষণ আমার সাবজেক্ট শুধু ঝিল ছিল, এখন যদি বলি ঝিল অ্যান্ড হার ফ্রেন্ডস রিড নোভেল বুকস, তাহলে কি অর্থ দাঁড়ায় যে ঝিল এবং তার বন্ধুরা উপন্যাসের বই পড়ে। ওকে, এটা একটা সেন্টেন্স, ঝিল অ্যান্ড হার ফ্রেন্ডস রিড নোভেল বুকস। তাহলে এখানেও আমরা এতক্ষণ জেনে এসেছি, তাহলে ঝিল অ্যান্ড হার ফ্রেন্ডস এটা সাবজেক্টের স্থলে আছে, তার মানে পুরোটাই আমার সাবজেক্ট। এটাকে কিন্তু আমরা আবার ফ্রেজও বলতে পারি, এটা হচ্ছে আমার নাউন ফ্রেজ। ওকে, ফ্রেজ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো জানিয়ে রাখি, যেহেতু সেন্টেন্স স্ট্রাকচার দেখানো হচ্ছে তোমাদের, এখানে দেখো একটা বিষয়, ঝিল, তারপরে অ্যান্ড, ফ্রেন্ডস, রিড, নোভেল, বুকস, এই প্রত্যেকটা সিঙ্গল মিনিংফুল ওয়ার্ডকে কিন্তু আমরা জানি পার্টস অফ স্পিচ বা পার্টস অফ সেন্টেন্স হিসেবে, যেটাকে বাংলায় পদ বলা হয়, তাই না? আর ফ্রেজ তাহলে কি? ফ্রেজের বাংলা আক্ষরিক অনুবাদ হচ্ছে শব্দগুচ্ছ। ফ্রেজ হচ্ছে আর কিছুই না, একটা সেন্টেন্সের গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে এই সেন্টেন্সটাতে কোনটা গ্রুপ অফ ওয়ার্ডস তোমরা নিশ্চয় অলরেডি আইডেন্টিফাই করতে পেরেছো। এই সেন্টেন্সের গ্রুপ অফ ওয়ার্ডস হচ্ছে, দেখো, ঝিল অ্যান্ড হার ফ্রেন্ডস, এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস, একটা শব্দগুচ্ছ। এটাকে আমরা গ্রামাটিক্যালি ভাষায় বলতে পারি নাউন ফ্রেজ। আমরা যখন পার্টস অফ স্পিচ নাউন শেখাবো, তখন তার সাথে নাউন ফ্রেজও রিলেটিভলি সেটা আমরা ক্লাসে শেখাবো। তাহলে এখন দেখো সাবজেক্টের স্থলে আমরা কিন্তু একটা গ্রুপ অফ ওয়ার্ডস ইউজ করছি। এতক্ষণ শুধু একটা ওয়ার্ড ইউজ করেছিলাম, সিঙ্গল ওয়ার্ড, এখন গ্রুপ অফ ওয়ার্ডস ইউজ করেছি। ঝিল অ্যান্ড হার ফ্রেন্ডস রিড ভার্ব, কি পড়ে তারা? নোভেল বুকস। এই যে দেখো নোভেল বুকস, এটাও কিন্তু আমার একটা গ্রুপ অফ ওয়ার্ডস। ওকে, তো বেসিক্যালি আমরা যখন কোনো প্যাসেজে বা কোনো নোভেল যাই হোক না কেন বড় কোনো সেন্টেন্স দেখি, তখন সেটা দেখলে ঘাবড়ে যাই। কেন? কারণ সেন্টেন্সটা আকৃতিতে অনেক বড়। আসলে আকৃতিতে বড় হলেও সেন্টেন্সটা আর কিছুই না, শুধুমাত্র গ্রুপ অফ ওয়ার্ডসের সমন্বয়। যেরকম এই সেন্টেন্সটিতে আমরা তখন দেখলাম যে সাবজেক্টের জায়গায় গ্রুপ অফ ওয়ার্ডস বসেছে কিভাবে, ঝিল অ্যান্ড হার ফ্রেন্ডস, ঠিক আছে, নাউন ফ্রেজ হিসেবে এসেছে। তারপরে অবজেক্টের স্থলেও গ্রুপ অফ ভার্ব বসেছে, যে নোভেল বুকস, ঝিল অ্যান্ড হার ফ্রেন্ডস কি পড়ে? উপন্যাসের বই পড়ে, নোভেল বুকস পড়ে। তাহলে এভাবেই বিভিন্ন গ্রুপ অফ ওয়ার্ডস নিয়ে কিন্তু আমাদের একটা সেন্টেন্স ইংরেজিতে অনেক বড় করা যায়। কিন্তু স্ট্রাকচার যদি লক্ষ্য করি তাহলে ওটা সিম্পলই থাকে। শুধুমাত্র তোমাকে একটা সেন্টেন্স থেকে সেন্টেন্সের যে মূল সাবজেক্ট এবং ভার্ব সেটাকে আইডেন্টিফাই করে বের করে আনতে হবে। মূলত সেন্টেন্সটাতে অ্যাকশন রোলকে প্লে করছে সে হচ্ছে আমার সাবজেক্ট, আর কি অ্যাকশন প্লে করছে, কাজটা কি করছে, সেটা হচ্ছে আমার ভার্ব। এই দুটাকে কেন্দ্র করে কিন্তু সেন্টেন্সে আরও বাকি ব্যাপারগুলো চলে আসে। হ্যাঁ, সেটার মধ্যে থাকে অবজেক্ট অ্যাজ এ কমপ্লিমেন্ট বা মডিফায়ার্স, ঠিক আছে। তো এখন আমরা ওইগুলো দেখি স্ক্রিনে উদাহরণ হিসেবে। একই সেন্টেন্স থেকে দেখি, ঝিল অ্যান্ড হার ফ্রেন্ডস রিড নোভেল বুকস অ্যাটেন্টিভলি। ঝিল এবং তার বন্ধুরা উপন্যাসের বই পড়ে মনোযোগের সাথে। হ্যাঁ, অ্যাটেন্টিভলি। আর একটু বড় করি, ঝিল অ্যান্ড হার ফ্রেন্ডস রিড নোভেল বুকস অ্যাটেন্টিভলি ইন দ্য লাইব্রেরি। ঝিল অ্যান্ড হার ফ্রেন্ডস কোথায় নোভেল বুকস পড়ে? লাইব্রেরিতে বুকস পড়ে অ্যাটেন্টিভলি। ওকে, আর একটু বড় করে চলো, রিড নোভেল বুকস অ্যাটেন্টিভলি ইন দ্য লাইব্রেরি এভরি ডে আফটার স্কুল। প্রতিদিন স্কুল আওয়ারের পর বা স্কুলের ছুটির পর। তাহলে পুরো সেন্টেন্সটা আমার অর্থ কি দাঁড়াচ্ছে, যে ঝিল এবং তার বান্ধবীরা উপন্যাসের বই পড়ে মনোযোগের সাথে প্রতিদিন লাইব্রেরিতে স্কুল ছুটির পর। ওকে, তো এখানে দেখো এই যে অ্যাটেন্টিভলি, ইন দ্য লাইব্রেরি, এভরিডে, আফটার স্কুল, এগুলো কি? এই জিনিসগুলোই প্রত্যেকটাই দেখো, এগুলো কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস, এক একটা শব্দগুচ্ছ, তাই না? এই শব্দগুচ্ছকে এনেই কিন্তু আমরা সেন্টেন্সটাকে এত লার্জ করলাম। শুরু জাস্ট রিড আর ঝিল রিডস থেকে এতক্ষণে রূপান্তরিত হয়ে এত বড় একটা সেন্টেন্সে চলে আসলো।
তাহলে এখন দেখো আমরা 1 by 1 জিনিসগুলোকে বুঝবো। সবগুলোই কিন্তু আমার সাবজেক্ট আর ভার্ব রিডের সাথে রিলেটেড। কিভাবে? সেটা হচ্ছে সাবজেক্ট ঝিল অ্যান্ড হার ফ্রেন্ডস, ঝিল আর তার বন্ধুরা পড়ে, রিডস। তাহলে কি পড়ে? তখন আমরা কমপ্লিমেন্ট হিসেবে উত্তর পাচ্ছি, অবজেক্ট হিসেবে উত্তর পাচ্ছি নোভেল বুকস পড়ে। ওকে, এই যে নোভেল বুকস তারা পড়ে, হাউ ডু দে রিড, তারা কিভাবে পড়ে? যখন হাউ কোয়েশ্চেন করছি তখন উত্তর আসছে অ্যাটেন্টিভলি। দে রিড বুক, নোভেল বুকস অ্যাটেন্টিভলি, তারা মনোযোগের সাথে পড়ে। আবার যখন কোয়েশ্চেন করি যে ওয়্যার ডু দে রিড নোভেল বুকস, তারা কোথায় নোভেল বুকস পড়ে, তাহলে অ্যান্সারে আসবে ইন দ্য লাইব্রেরি, তারা লাইব্রেরিতে পড়ে, পাঠাগারে পড়ে। ওকে, এবার যদি কোয়েশ্চেন করি যে ওয়েন ডু দে রিড নোভেল বুকস, তারা কখন নোভেল বুকস পড়ে, উত্তরে আসবে দে রিড নোভেল বুকস এভরিডে আফটার স্কুল, অর্থাৎ তারা প্রতিদিন পড়ে আফটার স্কুল, স্কুল ছুটির পর। তাহলে এই যে আমাদের হাউ, কিভাবে পড়ছে, কোথায় পড়ছে, কখন পড়ছে, প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু পড়া আমার ভার্ব বা অ্যাকশন ক্রিয়াটা কিন্তু রিলেটেড। ওকে, তাকে বেস করেই কিন্তু কোয়েশ্চেনগুলো করা হচ্ছে। তো এই যে হাউ, হোয়াই, ওয়েন এগুলোর উত্তরে যা আসছে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি অ্যাজ এ মডিফায়ার্স। একটা সেন্টেন্সের মডিফায়ারের দায়িত্ব হচ্ছে সাবজেক্ট যে ক্রিয়াটা করছে সেটা কোথায় করছে, কিভাবে করছে, কখন করছে, এই প্রশ্নের উত্তরগুলা যেটাই দেয় সেটাই হচ্ছে মডিফায়ার্স। এখানে দেখো যে ইন দ্য লাইব্রেরি, রিড আফটার স্কুল, অ্যাটেন্টিভলি, যাই হোক প্রত্যেকটাই কিন্তু শব্দগুচ্ছ, ফ্রেজ, গ্রুপ অফ ওয়ার্ডস। ওকে, এক এক রকম ফ্রেজ। তো বেসিক্যালি মডিফায়ার্সে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজটা বেশি পাই, প্রিপোজিশনাল ফ্রেজটা বেশি পাই, যেরকম ইন দ্য লাইব্রেরি প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ টাইম যদি বলি, ওয়েন, তাহলে এভরিডে, আফটার স্কুল। তো আমরা সেন্টেন্সের স্ট্রাকচারে 1 by 1 যদি এখন যাই তাহলে দেখবো যে ফার্স্টে আসছে আমার সাবজেক্ট, তারপরে আসছে ভার্ব। সাবজেক্ট যে অ্যাকশন প্লে করে সে, হু অ্যাক্টস, তারপর আসছে ভার্ব, হোয়াট ডাজ হি অ্যাক্ট, তাহলে সেটা হচ্ছে আমার ভার্ব। কি অ্যাক্ট করছে মানে কি ক্রিয়াটা করছে, পড়লে কি পড়ছে, কাজ করলে কি কাজ করছে, দেখলে কি দেখছে, তাহলে সেটার উত্তরে যেটা আসে সেটা আমার অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, যেটা আমরা ভার্বকে কমপ্লিট করছে। হ্যাঁ, তারপরে একে একে আমার মডিফায়ার্সগুলো আসছে যে কাজটা কখন করছে, কোথায় করছে, কিভাবে করছে। তাহলে এই দেখো সম্পূর্ণটা মিলে কিন্তু আমরা আমাদের লাস্ট সেন্টেন্সের দিকে যদি তাকাও তোমরা, তাহলে দেখবে যে এত বড় সেন্টেন্সের আকারে কিন্তু বিভিন্ন সেন্টেন্স আমাদের দেওয়া থাকে, কিন্তু স্ট্রাকচার ওয়াইজ কিন্তু এটা আমাদের জাস্ট আমরা এতক্ষণ একটা সিম্পল সেন্টেন্সই কিন্তু পড়লাম। এটা একটা সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার। তোমরা ছোটবেলা থেকে অনেক গদবাধা প্রকারভেদ পড়ে আসো কাইন্ডস অফ সেন্টেন্সে, যে সেন্টেন্স গঠন অনুসারে 3 প্রকার, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, তাই না? তো আমরা তখন শুধু কিন্তু সিম্পল সেন্টেন্সেরই স্ট্রাকচারটা তোমাদেরকে ভেঙে বোঝালাম। ম্যাক্সিমাম ইংলিশ রাইটিংয়ে কিন্তু সিম্পল সেন্টেন্সে এরকম বিভিন্ন গ্রুপ অফ ওয়ার্ডস যুক্ত করে রিলেটিভলি সেগুলোকে বড় করে উপস্থাপন করা হয়, কিন্তু আমরা স্টুডেন্টরা ফার্স্ট অ্যাট এ গ্ল্যান্স, ফার্স্ট লুকেই আমরা সেটা দেখে ভয় পেয়ে যাই, যেটা এত বড় সেন্টেন্স। তোমাদের কাজ একটাই, সেটা হচ্ছে সেটা সাবজেক্ট আর ভার্বটাকে খুঁজে বের করা, তাহলে তোমরা পুরো সেন্টেন্সটা তোমাদের হাতের নাগালে চলে আসবে। ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা শুধু সিম্পল সেন্টেন্স নিয়েই কথা বলবো বা বলেছি, কারণ কমপ্লেক্স কম্পাউন্ডে আমরা পরবর্তীতে যাব, সেটাতে তোমাদের আরও বিষয় চলে আসে যে ক্লজ, বাক্যাংশ কি, হ্যাঁ, কনজাংশন, পার্টস অফ স্পিচ, আমরা 1 by 1 একে একে বিষয়গুলোতে বিশদ আলোচনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তো সিম্পল সেন্টেন্সে দেখো আমরা যে গ্রুপ অফ ওয়ার্ডসের কথা বলছি, গ্রুপ অফ ওয়ার্ডস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, এগুলো দিয়ে কিন্তু বেসিক্যালি ইংলিশে সেন্টেন্স অনেক ইনলার্জ করা হয়ে থাকে, বড় করা হয়ে থাকে। তো আরেকটা সেন্টেন্স নেওয়া যায়, দেখি। ধরো শ্রেষ্ঠ। ওকে, শ্রেষ্ঠ ইজ ওয়াচিং টম এন্ড জেরি কার্টুন অন টেলিভিশন ইন দ্য CNN চ্যানেল। ওকে, অর্থ কি দাঁড়ালো যে শ্রেষ্ঠ টিভিতে টম এন্ড জেরি কার্টুন দেখছে CNN চ্যানেলে, কার্টুন নেটওয়ার্ক চ্যানেলে। ওকে, তাহলে এখানে দেখো শ্রেষ্ঠ আমার সাবজেক্ট, অবশ্যই সেই অ্যাকশনটা প্লে করছে। তারপরে আমার অ্যাকশন মানে কাজটা কি, ক্রিয়াটা কি, ভার্বটা কি, সেটা হচ্ছে ইজ ওয়াচিং। এই পুরোটাই কিন্তু ভার্বাল ফ্রেজ। ঠিক আছে, এটাও একটা শব্দগুচ্ছ, ভার্বের জায়গায় বসেছে, ভার্বকে ইন্ডিকেট করছে। টোটাল গ্রুপ অফ ওয়ার্ডসটা ভার্বকে ইন্ডিকেট করছে, তাহলে এটাও আমার শব্দগুচ্ছ বা একটা সেন্টেন্সের পুরোটা মিলে একটা ভার্ব। ওকে, তারপরে টম এন্ড জেরি কার্টুন, এটা আমার কমপ্লিমেন্ট, যে কি দেখছে, হোয়াট ইজ হি ওয়াচিং, ইজ ওয়াচিং টম এন্ড জেরি কার্টুন, তাহলে এটা আমার অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ওকে, তারপরে কোথায় দেখছে, টেলিভিশনে দেখছে। আবার আরও একটা কোথায় উত্তর আসে যে কোন চ্যানেলে দেখছে, সেটা হচ্ছে ইন দ্য CNN চ্যানেল, কার্টুন নেটওয়ার্ক চ্যানেল। ওকে, তো এই ছিল আমাদের ক্লাস। তো তোমাদের প্রত্যেকটা ক্লাসে আমরা 2 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে আমাদের লেসন লার্নিং পার্ট থাকবে, আর পরবর্তী পার্টে আমরা প্র্যাকটিস সেশনে যাব। ওকে, তো এবার প্র্যাকটিস সেশন, তোমাদের জন্য স্ক্রিনে কিছু সেন্টেন্স আসবে, তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্সগুলোর কোন পার্টটা কি, কোন অংশটাকে কি বলা হয়।
ওকে, তাহলে ফার্স্ট সেন্টেন্স আমরা দেখি। দেখো, সমৃদ্ধি ওয়েটেড ফর দ্য বাস। সমৃদ্ধি বাসের জন্য ওয়েট করেছিল, অপেক্ষা করেছিল। তাহলে এই সেন্টেন্সটিতে সমৃদ্ধি কি, ওয়েটেডটা কি, আর বাসটা বা কি? আমরা তখন শিখে এসেছি যে সমৃদ্ধি হচ্ছে আমাদের সাবজেক্ট, ওয়েটেড হচ্ছে ভার্ব। কিসের জন্য ওয়েট করেছিল? ফর দ্য ট্রেন, ট্রেনের জন্য ওয়েট করেছিল। তাহলে ট্রেনটা হচ্ছে আমার কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, সো ট্রেনটা হচ্ছে আমার কমপ্লিমেন্ট। ওকে, তারপরে সেন্টেন্স দেখো, দ্য ট্রেন ওয়াজ লেট। ট্রেনটি লেট করেছিল, দেরি করেছিল। তাহলে এখানে দ্য ট্রেন আমার সাবজেক্ট, লেট এটা আমার কমপ্লিমেন্ট, তাই না? তো এই কমপ্লিমেন্টটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্টের পরিপূরক হিসেবে বসেছে, মাঝখানে ওয়াজটা লিঙ্কিং ভার্ব হিসেবে দুইটাকে যুক্ত করেছে জাস্ট, কিন্তু দুইটাকেই ইন্ডিকেট করছে। ওকে, নেক্সট সেন্টেন্স, সমৃদ্ধি ওয়াজ লুকিং ফর তামিম অ্যান্ড ঝিল অ্যাট দ্য বাস স্টেশন। সমৃদ্ধি খুঁজে বেড়াচ্ছিল তামিম এবং ঝিলকে কোথায়? বাস স্টেশনে। তাহলে এখানে আমরা জানি সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, এটা আর বারবার বলে দিচ্ছি না, তোমরা অলরেডি বুঝে ফেলেছো। কোয়েশ্চেন হচ্ছে তারা কোথায় খুঁজছিল তামিম আর ঝিলকে, উত্তরে আসবে অ্যাট দ্য বাস স্টেশন। তাহলে এটা হচ্ছে আমাদের মডিফায়ার। মডিফায়ার অফ হোয়াট? মডিফায়ার অফ প্লেস। ঠিক আছে, ওয়্যারের উত্তরে আসছে যেহেতু। ওকে, নেক্সট সেন্টেন্স, শ্রেষ্ঠ অ্যারাইভড অ্যাট দ্য বাস স্টেশন আর্লি। শ্রেষ্ঠ বাস স্টেশনে পৌঁছে গিয়েছিল আগেই। তাহলে শ্রেষ্ঠ কখন বাস স্টেশনে পৌঁছেছিল? ওয়েন ডিড হি অ্যারাইভ? উত্তর আসছে আর্লি। এটা হচ্ছে আমার মডিফায়ার অফ টাইম। ওকে, কখনের উত্তরে আসছে তাই। লাস্ট সেন্টেন্স দেখি, আমরা শুরুতে একই সেন্টেন্স দিয়ে শুরু করেছিলাম। জিল অ্যান্ড হার ফ্রেন্ডস ওয়ার রিডিং বুক অ্যাটেন্টিভলি ইন দ্য লাইব্রেরি অ্যাট নুন। ঝিল এবং তার বন্ধুরা বই পড়ছিল মনোযোগের সাথে লাইব্রেরিতে দুপুরবেলা। তো এখানে আমরা সাবজেক্ট জানি ঝিল অ্যান্ড হার ফ্রেন্ডস গ্রুপ অফ ওয়ার্ডস হিসেবে বসেছে সাবজেক্টের স্থলে। ভার্বও বুঝে গেছি, গ্রুপ অফ ওয়ার্ডস ওয়ার রিডিং, ঠিক আছে, ভার্বাল ফ্রেজ। তারপরে তারা কি পড়ছিল? বুক। তাহলে বুকটা আমার কি? কমপ্লিমেন্ট। ইয়েস, ইট ইজ কমপ্লিমেন্ট। তোমরা অলরেডি গেস করে ফেলেছো, আই এম শিওর। তারপরে তারা কিভাবে পড়ছিল? অ্যাটেন্টিভলি। তাহলে এটা হচ্ছে আমার মডিফায়ার অফ ম্যানার। ওকে, তারা কোথায় পড়ছিল? ইন দ্য লাইব্রেরি, তারা পাঠাগারে পড়ছিল। তাহলে এটা আমার মডিফায়ার অফ প্লেস। লাস্টলি তারা কখন পড়ছিল? অ্যাট নুন, তারা দুপুরবেলা পড়ছিল। তাহলে এটা হচ্ছে আমার মডিফায়ার অফ টাইম। তো এখানে একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে সবসময় এই যে মডিফায়ারগুলো একটা সিকোয়েন্স মেনটেন করে চলে। কি কি? সেটা হচ্ছে MPT, সহজে মনে রাখার জন্য, ম্যানার, প্লেস অ্যান্ড টাইম। শুরুতে সবার প্রথমে মডিফায়ার অফ ম্যানার থাকবে, তারপরে প্লেস আসবে, তারপরে টাইম। এখানে সিকোয়েন্স ওয়াইজ যদি বলি, অ্যাটেন্টিভলি ইন দ্য লাইব্রেরি অ্যাট নুন, এটা কিন্তু একটা সিকোয়েন্স বজায় রেখেছে মডিফায়ার। ওকে, বা অ্যাডভার্বিয়াল ফ্রেজে, এটা আমরা পরবর্তীতে শিখবো। তো এই ছিল আজকে আমাদের প্র্যাকটিস সেশন। তো এইভাবে আমাদের প্রত্যেকটা ক্লাস ডিজাইন করা হয়েছে, যেখানে আমরা গ্রামারের প্রত্যেকটা বিষয় খুব খুঁটিনাটি বিশ্লেষণ করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এটা যে কোনো ক্লাসের, সেটা হচ্ছে সেকেন্ডারি, ইন্টারমিডিয়েট বা কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্টরাও দেখতে পারবে। আরও বেটার সেন্টেন্স স্ট্রাকচারে তাদের ইমপ্রুভমেন্ট আনার জন্য এই সিরিজটা খুবই হেল্পফুল হবে। আর এই সিরিজটাতে ধরো এখন আমরা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারে আছি, আমরা আরও ধীরে ধীরে যখন সাবজেক্টের স্থলে নাউন বসছে, নাউন ফ্রেজ, এগুলো নিয়ে আলোচনা করব। পার্টস অফ স্পিচে যাব, ভার্বে যাব, তখন ভার্বের কাইন্ডস, ভার্বের সাথে রিলেটেড যে টেন্স, কোন কালে কি হচ্ছে, ক্রিয়াটা কখন কোন সময় বসলে কি ভাবে বসছে, সেই দিকে যাব। তারপরে এই যে ম্যানার, টাইম, প্লেস, এগুলো বললাম। তাহলে এটা অ্যাডভার্বিয়ালি কিভাবে হচ্ছে, কমপ্লিমেন্ট আকার অ্যাডজেক্টিভ কিভাবে আসছে, এই সব কিছু বিষয় আমরা সিরিয়াল ওয়াইজ আমরা খুব সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করছি সবসময় সাথে থাকবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।